নমস্কার। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা টেকনোলজির ভেতরের গল্পটা জানব যেটা আমাদের রোজগার জীবনে একটু শান্তিতে থাকতে সাহায্য করে। আমরা কথা বলছি অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিং নিয়ে। নামটা শুনতে ভারী হলেও ব্যাপারটা কিন্তু দারুণ মজার। এটা অনেকটা জাদুর মতো মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে অসাধারণ কিছু গণিত আর ইঞ্জিনিয়ারিংয়ের কারসাজি। কখনো কি মনে হয়েছে যে এই যে নয়েজ ক্যান্সেলিং হেডফোনগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিভাবে কাজ করে? কি করে বাইরের ওই বাসের হর্ন বা রাস্তার হুইচই প্রায় ভ্যানিশ করে দেয়? এটা কিন্তু কোনো সাধারণ ফিল্টার নয়, এটা একটা ইন্টেলিজেন্ট সিস্টেম যেটা চারপাশের আওয়াজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। চলুন আজ এই জাদুর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। এই পুরো টেকনোলজিটার আসল হিরো হলো একটা জিনিস, অ্যাডাপটিভ ফিল্টার। এটাকে একটা স্মার্ট সাউন্ড ইরেজারের মতো ভাবতে পারেন। মানে এটা শুধু বাইরের আওয়াজটা শুনেই না, বরং সেটাকে বুঝে নেয়, শিখে নেয়, আর ঠিক তার উল্টো একটা সাউন্ড ওয়েভ তৈরি করে ওই আওয়াজটাকে ক্যান্সেল করে দেয়। আর এই পুরো ব্যাপারটা কিন্তু হয় রিয়েল টাইমে, মানে সঙ্গে সঙ্গে। তো এই স্মার্ট ইরেজারটা বানানোর আগে আমাদের শব্দের ভাষাটা বুঝতে হবে। মানে সিগন্যাল প্রসেসিংয়ের দুনিয়ায় প্রত্যেকটা শব্দ বা সিগন্যালকে কিভাবে দেখা হয়। চলুন এই ব্লুপ্রিন্টটা একটু ভালো করে দেখে নিই। এই ভাষার একদম গোড়ার কথা হল ভেক্টর স্পেস। দেখুন, নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা বেশ সহজ। এটা হলো একটা গাণিতিক জগৎ যেখানে সমস্ত সম্ভাব্য শব্দ বা সিগন্যাল এক একটা ভেক্টর হিসেবে থাকে, আর এই ভেক্টরগুলোকে একে অপরের সাথে যোগ করা যায় বা কোনো সংখ্যা দিয়ে গুণও করা যায়। চলুন একটা উদাহরণ দেই। ভাবা যাক এই ভেক্টর স্পেস হলো একজন আর্টিস্টের বিশাল বড় স্টুডিও। এই স্টুডিওর ভেতরে যত রকমের শব্দ বানানো সম্ভব, মানে একটা গিটারের সুর, পাখির ডাক বা গাড়ির আওয়াজ, সবই এই স্টুডিওর মধ্যে এক একটা নির্দিষ্ট পয়েন্ট বা ভেক্টর। এখন ওই আর্টিস্টের স্টুডিওতে ছবি আঁকার জন্য কিছু বেসিক বা মৌলিক রঙের দরকার হয়, তাই না? যেমন ধরুন লাল, নীল, হলুদ। এই মৌলিক রঙগুলোই হলো বেসিস। এরা একে অপরের থেকে একদম আলাদা, আর এদের মিশিয়েই যে কোনো রং তৈরি করা যায়। আর যতগুলো মৌলিক রঙের দরকার হয় সেটাই হলো ওই স্পেসের ডাইমেনশন। সিগন্যালের ক্ষেত্রেও ঠিক তাই। কিছু মৌলিক সিগন্যাল দিয়ে আমরা যে কোনো জটিল সিগন্যালকে তৈরি করতে পারি। তাহলে ভেক্টর স্পেসের ডাইমেনশন বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে বোঝাচ্ছে যে একটা সিগন্যাল স্পেস কতটা জটিল, বা কোনো একটা সিগন্যালকে পুরোপুরি বোঝানোর জন্য ঠিক কতগুলো স্বাধীন মৌলিক রং বা বেসিস ভেক্টর দরকার। আচ্ছা, আর্টিস্টের স্টুডিও তো রেডি। এখন ছবিটা পরিষ্কার করে আঁকার জন্য কিছু নিখুঁত যন্ত্রপাতি লাগবে, যা দিয়ে আমরা গণ্ডগোলের ভেতর থেকে আসল জিনিসটা বের করে আনতে পারব। চলুন দেখি সেই যন্ত্রপাতিগুলো কি। ভাবুন তো, রঙের প্যালেটে যদি রঙগুলো সব একে অপরের সাথে মিশে কাদা কাদা হয়ে যায়, তাহলে কি ভালো ছবি আঁকা যাবে? একদমই না। অর্থোগোনাল ভেক্টরগুলো হলো সেই খাঁটি প্রাইমারি রঙের মতো, যারা একে অপরের সাথে মেশে না, একদম আলাদা। অন্যদিকে নন অর্থোগোনাল ভেক্টরগুলো হলো সেই ঘেটে যাওয়া ঘোলাটে রঙের মতো। সিগন্যাল থেকে নয়েজকে আলাদা করার জন্য আমাদের এই খাঁটি অর্থোগোনাল ভেক্টর খুব জরুরি। কিন্তু যদি আমাদের কাছে এক সেট ঘেটে যাওয়ার রঙই থাকে, তাহলে উপায় কি? এখানেই আসে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন। এটা হলো আর্টিস্টের একটা স্পেশাল টেকনিক, যা দিয়ে তিনি এক সেট সাধারণ নির্ভরশীল ভেক্টরকে একটা খাঁটি, স্বাধীন এবং অর্থোগোনাল বেসিস ভেক্টরে বদলে ফেলতে পারেন। এর প্রসেসটা কিন্তু বেশ সোজা। প্রথমে একটা যে কোনো ভেক্টর বা মিশ্র রং বেছে নিতে হবে। তারপর দ্বিতীয় ভেক্টরটা নিয়ে দ্বিতীয়টার ওপর থেকে প্রথমটার ছায়া বা প্রজেকশনটা বাদ দিতে হবে। যেটা পড়ে থাকবে সেটাই হবে প্রথমটার সাপেক্ষে একটা নতুন খাঁটি অর্থোগোনাল ভেক্টর। এই কাজটা বাকি সব ভেক্টরের জন্য রিপিট করলেই আমাদের পারফেক্ট রঙের প্যালেট তৈরি। এই যে আমরা ছায়া বা প্রজেকশনের কথা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থোগোনাল প্রজেকশন মানে হলো একটা ভেক্টরের কতটা অংশ অন্য একটা ভেক্টরের দিকে রয়েছে সেটা খুঁজে বের করা। ঠিক যেন একটা জিনিসের ওপর আলো ফেললে তার ছায়াটা কতটা লম্বা হবে সেটা মাপা। নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে এই টেকনিকটা ব্যবহার করে আমরা আসল সিগন্যালে ঠিক কতটা নয়েজ মিশে আছে সেটা বের করতে পারি। তাহলে একটা সিগন্যালকে অন্যটার ওপর প্রজেক্ট করার আসল মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমরা একটা সিগন্যালের মধ্যে অন্য সিগন্যালের কতটা প্রভাব লুকিয়ে আছে তা খুঁজে বের করছি, ঠিক যেমন নয়েজের ছায়াটা আমাদের দরকারি সিগন্যালের ওপর পড়ছে। বেশ, আর্টিস্টের স্টুডিওতে ক্যানভাস আর নিখুঁত রং তো তৈরি, কিন্তু আসল জাদুটা তো রেসিপিতে। এবার চলুন মাস্টার শেফের রান্নাঘরে ঢোকা যাক আর দেখা যাক কিভাবে এই স্মার্ট ইরেজারটা শিখতে শুরু করে।
সবথেকে ক্লাসিক আর গোড়া রেসিপি হলো লিস্ট মিন স্কোয়ার্স বা এলএমএস অ্যালগোরিদম। এটা খুব সহজ কিন্তু সাংঘাতিক কাজের। এর মূল মন্ত্র হলো ক্রমাগত নিজের ভুল থেকে শেখা। মানে ফিল্টারটা তার আউটপুট আর যেটা আসল আউটপুট হওয়া উচিত তার মধ্যেকার পার্থক্য বা এররটাকে দেখে, আর সেই এররকে কমানোর জন্য নিজের প্যারামিটারগুলোকে অল্প অল্প করে বদলাতে থাকে। এই শেখার ফর্মুলাটা মনে রাখার একটা সহজ উপায় আছে। ফিল্টারের নতুন ওজনটা হবে তার পুরনো ওজনের সাথে একটা ছোট্ট ধাক্কার যোগফল, আর এই ধাক্কাটা হলো এরর আর ইনপুট সিগন্যালের গুণফলের সমান। মানে ভুল যত বড় হবে ধাক্কাটাও তত জোরে হবে আর ফিল্টার তত তাড়াতাড়ি শিখবে। সাধারণ এলএমএস রেসিপিটা দারুণ, কিন্তু সব পরিস্থিতিতে সেরা নয়। কখনো এটা খুব ধীরে শেখে, আবার কখনো আনস্টেবল হয়ে যায়। তাই শেফরা কিছু আরও স্মার্ট রেসিপি তৈরি করেছেন যেগুলো বিভিন্ন পরিস্থিতির জন্য আরও বেশি কার্যকর। এই স্মার্ট রেসিপিগুলোর মধ্যে একটা হলো নর্মালাইজড এলএমএস বা এনএলএমএস। এটা ইনপুট সিগন্যালের পাওয়ারের ওপর ভিত্তি করে শেখার গতিকে কন্ট্রোল করে, ফলে সিস্টেম অনেক বেশি স্টেবল থাকে। এরপর আছে সাইন এলএমএস ফ্যামিলি। এরা কম্পিউটেশনের দিক থেকে খুব হালকা, তাই কম পাওয়ারের ডিভাইসের জন্য আদর্শ। আবার ব্লক এলএমএস ডেটাকে ছোট ছোট ব্লকে ভাগ করে প্রসেস করে, যেটা লম্বা ফিল্টারের ক্ষেত্রে এফএফটি এর মতো টুল ব্যবহার করে প্রসেসিংকে অনেক ফাস্ট করে তোলে। আরও অ্যাডভান্সড ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডোমেইন বা সাবব্যান্ড ফিল্টারিংয়ের মতো পদ্ধতিও ব্যবহার করা হয়, যেখানে সিগন্যালকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করে আলাদাভাবে প্রসেস করা হয়। এতে আরও নিখুঁতভাবে নয়েজ ক্যান্সেল করা যায়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, নর্মালাইজড এলএমএস কেন সাধারণ এলএমএসের চেয়ে বেশি স্টেবল? কারণ এটা ইনপুট সিগন্যালের পাওয়ার অনুযায়ী নিজের শেখার হার বা ধাক্কার পরিমাণকে অ্যাডজাস্ট করে নেয়। ঠিক যেমন একজন ভালো রাঁধুনি রান্নার পরিমাণ দেখে চুলার আঁচ কমানো বা বাড়ানো করেন। চলুন শেফের রেসিপি বইটা একবার দেখে নেওয়া যাক। সাধারণ এলএমএস হলো ক্লাসিক ডাল ভাতের মতো, প্রায় সব জায়গায় চলে। কিন্তু যখন ইনপুট সিগন্যালের পাওয়ার খুব ঘন ঘন বদলায় তখন এনএলএমএস সেরা, কারণ ওটা নিজে থেকেই স্টেপ সাইজ অ্যাডজাস্ট করে। যেখানে প্রসেসিং পাওয়ার কম সেখানে সাইন এলএমএস দারুণ, আর যেখানে অনেক ডেটা একসাথে প্রসেস করতে হবে সেখানে ব্লক এলএমএস সেরা। মানে পরিস্থিতি অনুযায়ী সঠিক রেসিপি বেছে নিতে হবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা শিখলাম, চলুন সেগুলোকে একসাথে মিলিয়ে আমাদের মাস্টারপিসটা তৈরি করি আর এর আসল গুরুত্বটা বুঝে নেই। তাহলে সেই যে জাদুর কথা দিয়ে শুরু করেছিলাম তার রহস্যটা এখন নিশ্চয়ই পরিষ্কার। ভেক্টর স্পেস হলো সেই স্টুডিও যা শব্দকে একটা গাণিতিক রূপ দেয়। অর্থোগোনালিটি হলো সেই যন্ত্রপাতি যা আমাদের সিগন্যাল থেকে নয়েজকে আলাদা করার ক্ষমতা দেয়। আর এলএমএস অ্যালগোরিদমগুলো হলো সেই রেসিপি যা ফিল্টারকে শিখতে এবং মানিয়ে নিতে সাহায্য করে। এই তিনটে মিলেই তৈরি হয় নয়েজ ক্যান্সেলেশনের মতো দারুণ সব প্রযুক্তি। এখন প্রশ্ন হলো এই বিষয়গুলো জানা কেন জরুরি? কারণ অ্যাডাপটিভ সিস্টেমই হলো স্মার্ট টেকনোলজির ভবিষ্যৎ। 5G কমিউনিকেশন, পার্সোনালাইজড অডিও ডিভাইস, এমনকি অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতিতে সবখানে এই নীতিগুলো ব্যবহার হচ্ছে। এই ধারণাগুলো বোঝা মানে ভবিষ্যতের প্রযুক্তিকে বোঝা। তাই ক্রমাগত শেখার এই যাত্রায় এটা কিন্তু ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার একটা চাবিকাঠি। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল, এই যে জ্ঞানটা পাওয়া গেল তা দিয়ে আমাদের চারপাশের কোনো বাস্তব সমস্যার সমাধান একটা অ্যাডাপটিভ ফিল্টার ব্যবহার করে করা যেতে পারে বলে মনে হয়? হতে পারে সেটা ঘরের কোনো একটা বিরক্তিকর আওয়াজ বা তার থেকে অনেক বড় কিছু। ভাবনার বিষয়, কারণ আজকের এই কনসেপ্টগুলোই কিন্তু আগামী দিনের নতুন নতুন আবিষ্কারের জন্ম দেয়।